আকাশে মেঘরাশিদের মতন উড়ছে ঘোলাটে কুয়াশার কণারা। তখন পরন্ত বিকেল। রাউন্ড শেষ করে রুহির কেবিনে আসে বিভোর। ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সকালে জ্ঞান ফেরার পরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রুহির। ডাক্তার এসে দেখলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন। ঘুমের ইনজেকশন দিলেন। জানালেন, খুব দ্রুতই ঠিক হয়ে যাবে রুহি। দুপুরে ঘুম ভাঙার পর রুহিকে নরম খাবার খাইয়ে দিলেন নাসিমা। বিভোর তখন ডিউটিতে ছিল। ফোন করে জানালে, তৎক্ষণাৎ বিভোর ছুটে এসে দেখল রুহি আবার ঘুমিয়ে পড়েছে। মাকে খেয়াল রাখতে বলে বিভোর হতাশ হয়ে আবার ফিরে যায় নিজের কাজে। সব কাজ শেষ করে এখন আসলো আর দেখল রুহির ঘুমটা এখনো ভাঙেনি। নাসিমা আজ বাসায় যাবে, হসপিটালে থাকতে থাকতে উনি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে। বিভোর জোর করেই মাকে পাঠিয়ে দিল। তিনি চলে যাওয়ার পরে বিভোর ঔষধপত্র গুছিয়ে রেখে ফাইলগুলোতে চোখ বুলাচ্ছিল, তখন দেখল রুহি নড়ছে। কাগজপত্র রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আস্তে করে ডাকতেই চোখ খুলল রুহি। বিভোর উতলা হয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন? ঠিক আছো তুমি? রুহি মাথা নাড়িয়ে জানালো সে ঠিক আছে। উঠে বসতে চায় সেটাও জানালো। বিভোর ওকে সাবধানে ধরে বসালো। তারপর ঔষধ খাইয়ে দিল। তোয়ালে ভিজিয়ে চোখমুখ মুছে দিল আর এলোমেলো চুলগুলোতে পাতলা বিনুনি করার চেষ্টা চালালো। রুহি ওকে বলল, আপনি পারবেন না, রেখে দিন। পারব বলেই অনেক চেষ্টা করে কোনোমতে বিনুনি করে দিল। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না। বিভোর রাগী গলায় হঠাৎ বলল, এরকমই করো তুমি। খাবার দাবার না খেয়ে শরীরের কি অবস্থা করেছ তুমি? আর এত দুর্বল শরীর নিয়ে অফিস কিভাবে করো? আমাকে বলনি কেন যে তোমার এই অবস্থা? হ্যাঁ। রুহি মাথা নিচু করে আছে। বিভোর তা দেখে আবারও ধমক দিল, কত বয়স তোমার? জানো তুমি, আন্টির কি এখন সেই অবস্থা আছে যে তোমার পিছু ঘুরে ঘুরে খাওয়াবে? আরে, নিজের ভালো তো পাগলেও বুঝে। সামান্য সিঁড়ি থেকে পড়ে গিয়েই 3 দিন অজ্ঞান। স্ট্রেঞ্জ। রুহি মিনমিন করে বলল, বকছেন কেন আমায়? বিভোর হতাশ ভঙ্গিতে বলল, কাকে কি বলছি আমি? আমি জানতে চাইছি তোমার এই অবস্থা কেন? খাওয়ার প্রতি উদাসীন কেন? আমি তো খাইই। বিভোর তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ, জানি তো কি খাও। সকালে 1 কাপ চা আর বিস্কিট খেয়ে অফিসে বেরিয়ে পড়ো, দুপুরে ডিম দিয়ে 1 চামচ ভাত আর রাতে শুকনো রুটি আর আলু ভাজা। এসব কোনো খাবার? তুমি কি মোটা হয়ে গিয়েছ যে এই চিকনা শরীর নিয়ে ডায়েট করো? তোমার হাজবেন্ড একজন ডাক্তার, আর তার বউ কিনা সবকিছুতে উদাসীন। এমন হলে তো মাথা ঘুরবেই। সিঁড়ি দিয়ে উঠতে কেন, হাঁটতে হাঁটতেই পড়ে যাবে। ড্যাম ইট। রুহি বাচ্চাদের মতো কেঁদে দিল। বিভোর আর রেগে থাকতে পারল না। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, ইস, আর কাঁদতে হবে না। নাকের পানিতে কি আমার শার্ট ভিজিয়ে দিবে নাকি? এ পর্যায়ে এসে কেবিনে ঢুকল সিস্টার কিয়ারা। বিভোর থতমত খেয়ে গেল। রুহির হাসি পেল। দুজনে ঠিকঠাক হয়ে বসল। সিস্টার কিয়ারা হেসে বললেন, আমাকে লজ্জা পাবার কিছু নেই। তোরা এরকম করছিস কেন? বিভোর মাথা চুলকে বলল, তেমন কিছুই নয়। কিয়ারা হেসে বলল, জানি। সেদিনের ঘটনাটা বলি তাহলে তোর বউকে? না, একদমই না। তুই বললেই আমি শুনব কেন? বড় বোনের মুখের উপর একদম কথা বলবি না। রুহি বুঝল বিভোর আর কিয়ারা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। নইলে কি আর তুই তুই করে কথা বলতে পারে কেউ? অবশ্য বিভোর সবার সাথেই ফ্রি মাইন্ডেড।
কিয়ারা রুহির প্রয়োজনীয় কিছু কাজ করতে করতেই সেদিনের পাগলামির কথা জানালেন রুহিকে। ও হাসতে হাসতে বেশ লজ্জাও পেল। বিভোর গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। এখন খুব হাসছে যে সেদিন তো ওর জানটাই প্রায় কেড়ে নিতে বসেছিল। সিস্টার কিয়ারা চলে যাওয়ার পরে রুহি চোখ গরম করে বিভোরের দিকে তাকাল। বলল, এরকম পাগলামি ছাগলামি করার মানে কি? বিভোর অভিমানী গলায় বলল, আমার জায়গায় থাকলে বুঝতে। রুহি হাসি হাসি মুখ করে বলল, আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? বিভোর রেগে গেল। ওর গাল চেপে ধরে বলল, এরকম কথা শুধু মুখে নয়, তোমার মনেও জায়গা দেবে না। আর কখনো আমাকে বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি শুধু আমার হাসিখুশি চেহারা আর ভালো মানুষই দেখেছ। রেগে গেলে আমি কি করতে পারি সেটা কিন্তু ধারণাও করতে পারবে না তুমি। সো মাইন্ড ইট। দুজনের মধ্যে তারপর নীরবতা নেমে এলো। মাতাল হাওয়া ছুঁয়ে দিচ্ছিল রুহির চোখ, গাল, চিবুক। চুলগুলো উড়ে এসে পড়ছিল কপালের উপর। বিভোর উঠে চলে গেল বাইরে। অনেকক্ষণ পরে ফিরে এসে দেখল রুহি বেড থেকে নামার চেষ্টা করছে। হাতে ক্যানোলা নেই। ও অবাক হল। নামতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে বিভোর দ্রুত ওকে গিয়ে ধরে ফেলল। রাগী গলায় চেঁচিয়ে বলল, মানে কি এসবের? নামছ কেন? রুহি বলল, আমার হাঁটতে ইচ্ছে করছে। পিঠ ব্যথা হয়ে গিয়েছে শুয়ে থাকতে থাকতে। আমাকে একটু ধরুন প্লিজ, আমি হাঁটতে চাই। পাগল হলে তুমি? এখনো পুরোপুরি ঠিক হওনি। আর লাফছাপ দেওয়া শুরু করেছ। আর ক্যানোলা এসব কে খুলেছে? নিশ্চয়ই তুমি। না, কিয়ারা আন্টি খুলে দিয়েছে। আমার নাকি আর এসবের দরকার নেই। বিভোর রেগে বলল, উনি কি তোমাকে হাঁটতে বলে গিয়েছে? না, উনি বারবার নাই করেছেন, কিন্তু আমার ইচ্ছে হলো তাই নামলাম। বাহ, ভালো তো। আমার কথার তো কোনোই দাম নেই। না খেয়ে উনি অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি টেনশন করতে করতেই মরে যাব। আবার নিজের যখন যা ইচ্ছা হলো উনি তাই করবেন। আমি কে? আমি তো কেউই না তার। আপনি বাচ্চাদের মতন করছেন কেন? আমি ঠিক আছি। অত চিন্তা করার কিছু হয়নি। ইভেন আমি তো 1-2 দিনের মধ্যে বাড়িও যেতে পারব। হ্যাঁ, তা তো যাবেই। সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে অফিসে যাবে আর গাধার খাটুনি খাটবে। নিজের প্রতি যত্ন নিবে না, যা ইচ্ছা তাই করবে। একটু থেমে আবার বলল, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও রুহানি? রুহি অবাক হয়ে বলল, এসব কি বলছেন আপনি? উল্টাপাল্টা ভাবনা ভাবছেন কেন এত? আর রুহানি ডাকলেন যে, আমি তো আপনার রক্তজবা। ভুলে গেলেন? বিভোর রুহির প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল। জোর করে ওকে বেডে শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। ইভা ফোন করেছিল। রুহির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। নাদিরা ওকে অনেক বোঝালো, নিজের শরীরের প্রতি খেয়াল না রাখার জন্য অনেক বকাঝকাও করল। বিভোর শুধু ওকে নিজের বুকে জড়িয়ে আছে। সিঙ্গেল বেডটায় জায়গা হয় না। বিভোর নিজের কেবিন থেকে ডিভানটা নিয়ে এসে বেডের পাশে জুড়ে দিয়েছে, যার ফলে দুজনের জায়গা অতি সহজেই হয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অসাধারণ এক মায়াবী রাত। যে রাতে দুজন মানবমানবী তাদের ভালোবাসার মানুষের হৃদস্পন্দনের শব্দ শুনে শুনেই পুরোটা রাত কাটিয়ে দিয়েছিল হাসপাতালের ওই নীল রঙা কেবিনটাতে। কাচের জানালার ফাঁক দিয়ে আসা রূপালী চাঁদের কণারা যখন রক্তজবার চোখমুখে আলো ফেলছিল, বিভোরের তখন মনে হচ্ছিল এত সুখের মতো অনুভূতি কোনোদিন সে অনুভব করেনি। আর যাই হোক, এই অসাধারণ মানবীটিকে সে বুকের ভেতর সারাজীবন বদ্ধ করে রেখে দেবে, কোথাও যেতে দেবে না। ওর শুধু জানার ছিল,
একই অনুভূতি কি সেদিন তার রক্তজ্বারও হয়েছিল? হসপিটালের একঘেয়ে দিনগুলো কাটিয়ে রুহি ফিরে এলো বাসায়। নাদিরা, ইভা ওর খেয়াল রাখছে। বিভোর হসপিটালের কাজে, বিভিন্ন কনফারেন্সে ভীষণ ব্যস্ত। তবুও সর্বক্ষণ ফোন করে খোঁজখবর নিচ্ছে। রুহির চাকরিতে যাওয়া মানা। সুস্থ না হওয়া অবধি বাসা থেকে বের হওয়ায় পারমিশন নাদিরা বিভোর কেউই দেয়নি। কুয়াশা ঘেরা এক গধূলি বিকেল। হলদে আলোয় ছেয়ে আছে পুরো ব্যালকনি। রুহি বসে বসে বই পড়ছিল। ইভা ওর মেয়েটাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র গোসল সেরেছে। আজকাল ওর মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে। 7 মাসের বাচ্চাটা দাঁড়ানো শিখেছে, হাঁটতে চায়। আবার দুটো দাঁতও উঠেছে। একদম রাতুলের কার্বন কপি যেন। এরকম মিষ্টি একটা বাচ্চাকে রুহি সারাক্ষণ কোলে নিতে চায়। কিন্তু ইভা ওর এই বদভ্যাসের জন্য ভীষণ রকম বকাবকি করে। নিজের জান নিতেই নড়তে পারে না, তার উপর বাচ্চা নিয়ে লাফালাফি। রুহি মুখ ভার করে বসে থাকে। ওকে বই পড়তে দেখে পাশের চেহারায় বসল ইভা। রুহি এক নজর দেখে আবারও মনোযোগ দিল বইয়ে। ইভা বলল, কথা বলতে চাস না আমার সাথে? রাগ করেছিস? রুহি মাথা নাড়িয়ে অভিমানী গলায় বলল, মিষ্টিটাকে একটু কোলে নিলে কি এমন হতো? আরে, তুই তো এখনো পুরোপুরি ঠিক হসনি রে বোন। আমি একদম ঠিক আছি। তা তো থাকবেই। ডাক্তারের বউ বলে কথা। রুহি বিড়বিড় করে বলল, ডাক্তার না ছাই, আমাকে কত শত রুটিনের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এটাই দরকার তোর, ঠিকমতো খাওয়া দাওয়া করিস নি, এখন ফল ভোগ কর। রুহি ভেঙচি কেটে বলল, তোমার ভাই আস্ত একটা শয়তানের নানা। ইভা হেসে বলে, তোর বরের কাছে ফোন দিয়ে এসব কথা না জানাইলে আমিও রাতুলের বউ না। আপু প্লিজ, তোমার ডাক্তার ভাইটুর কথা বাদ দাও। কেন রে? রুহি মুখ ফুলিয়ে বলল, সুযোগ পেলেই আমাকে হুমকি ধমকি দিয়ে আধমরা করে ফেলে। ইভা বলল, আর তুই যে এতদিন ডুবে ডুবে জল খেলি তা কিছু না? ডুবে ডুবে জল খেলাম মানে? কিসের কথা বলছ? রুহির কথা শুনে ইভা হাসল। হাসিটা চেপে রেখে গলাও গাম্ভীর্য এনে বলল, বাহ, এখন তো তুই ধোয়া তুলসী পাতা। কিছুই জানিস না। তোর সাথে যে আমার ভাইয়ের ইটিসপিটিস চলে তুই আমাদের কাছে একবারও বললি না। কই ইটিসপিটিস করলাম? কোনোদিন দেখেছ? ইভা ভ্রু কুঁচকে বলল, না দেখিনি। তবে বললে কেন? ইভা মুখটা বাঁকা করে বলল, বলবো না। কি বলিস রে তুই? আমার ভাইয়ের বউ। 6 বছর হতে চলল তোদের বিয়ে হয়েছে, অথচ দুজনের কাউকে দেখেই আমরা তা বুঝতে পারিনি। আসলে তোরা বুঝতে দিসনি, আমাদেরকে অন্ধকারে রেখে দিলি। এটা কি ঠিক হলো? আমরা কি তোর পর ছিলাম? বোনের মতো ভালোবাসিনি তোকে? ইভার কথা শুনে রুহির মুখে ছায়া নেমে এলো। প্রাণবন্ত মুখটা মুহূর্তেই অস্বস্তি আর লজ্জায় নুয়ে নিল। ইভা কি ওকে সুবিধাবাদী, লোভী মেয়ে ভাবছে? ভাবাটা স্বাভাবিক, কারণ রুহি নিতান্তই এই বাড়িতে আশ্রিতা। যতই ওরা ভালোবাসুক, তবুও সত্যটা তো আর পাল্টে যাবে না। নিজের জীবনের প্রতি বড্ড বিতৃষ্ণা নেমে এলো হঠাৎই। হায়, ওর এখন কি করা উচিত? ইভা ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে মুখ দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছে। আচমকাই ওর পা জড়িয়ে ধরল রুহি। তারপর কান্নারত কণ্ঠে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও আপু। আমি স্রেফ পরিস্থিতির শিকার। ওনারও কোনো দোষ নেই। দোষ সব বোধহয় আমার কপালের। সারাটা জীবন আমার সাথে ভালো কিছুই হয়নি। আমার জীবনের গতিপথ উল্টাপাল্টা। তোমাদের কখনো এই বিষয়টি জানাতে পারিনি, কিন্তু জানানো আমার উচিত এবং কর্তব্য ছিল।
তোমাদের নুন খেয়েছি, অথচ তার চেয়ে বেশি কষ্টও দিয়েছি। এখন তোমরা যদি বলো তাহলে আমি ওনার থেকে দূরে চলে যাব, চিরদিনের জন্য। ইভা ওর এমন কাণ্ডে হতবাক। ও তো শুধু মজা করছিল, রুহিটাও না। ভাবল সত্যিই বুঝি কিছু একটা হয়েছে। ইভা ওকে কাছে টেনে নিল। তারপর হাসতে হাসতে খুন হওয়ার ভঙ্গি করে বলল, বোকা মেয়ে, আমি তো মজা করলাম। তোর সাথে আমি বা আম্মু কেউ কখনো এরকম করতে পারি? তোর জীবন সেটা তোকেই ভাবতে হবে। আমরা তো তোর বিয়ে দিতে চেয়েছিলাম, যদিও দূরে করতে চাইনি তোকে। কিন্তু আমার ভাইয়ের সাথেই যখন এক সুতোয় বাধা পড়লি তখন আমাদের আর কোনো চিন্তা নেই। এবার নাচতে নাচতে তোর বিয়ে খাব। রুহি চোখমুখ মুছে ইভার দিকে তাকাল। গম্ভীর কণ্ঠে বলল, নাচতে নাচতে বিয়ে খাবে মানে? মানে তোর বিয়ে আগামী মাসের 5 তারিখ। হাতে আর 15 দিন বাকি। রুহি অবাক হয়ে বলল, এটা কখন ঠিক হলো? জানি না তো। সারপ্রাইজ। তোর ডাক্তারবাবু নিষেধ করেছিল। নিষিদ্ধ কথা আমি বাপু বলি না। রুহি হেসে ফেলল। ইভা মুগ্ধ হয়ে তার বোনটাকে লক্ষ্য করল। ওর চোখে পানি এসে গেল। মেয়েটার জীবনে এবার সুখপাখিরা ধরা দেবে তো? হঠাৎ মনে পড়ায় ইভা জিজ্ঞেস করল, বাড়ি যাবি রে রুহি? আমার বাড়ি? হুম। তোর গ্রামে, তোর বাড়িতে? না। কেন? আমার পরিচিত কেউ নেই ওখানে। 7 বছর আগে যে গ্রাম ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম সেখানে গিয়ে আমি আর কি পাবো বলো তো? ইচ্ছে হয় না যে তা নয়, কিন্তু ওই অসভ্য, নোংরা, স্বার্থপর মানুষদের আমার প্রচণ্ড ভয় লাগে। দ্বিতীয়বার ওদের মুখোমুখি হওয়ার কোনো শখ বা ইচ্ছা আমার নেই। তার মানে পুরোপুরিভাবে ছেড়ে দিলি নিজের আসল পরিচয় আর অস্তিত্ব? না। ইচ্ছে করলে ঠিকই যাব। শেকড়ের টান বলে একটা কথা আছে জানো তো, ওই টানে টান দিলে তবেই যাব। আমায় জন্মদানকারীদের বাস ছিল, আছে তো ওই গ্রামে। যেতে তো হবেই। ইভা ওর কথা শুনল। তখন শহরের আকাশ আধারে ঢেকে গেছে। হাজারো কৃত্রিম আলোতে ঝলমল করা শহরটা এভাবেই তার রূপের বর্ণনা করছিল। কোথায় সেই নির্মলা বাতাস, সোদা মাটির ঘ্রাণ আর জোনাকিদের খেলা? কোথায়? নেই কোথাও। বড্ড বেশি ব্যস্ত আছে বিভোর ওর কাজকর্ম নিয়ে। আজ 3টে ওটি, কনফারেন্স, অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটা জনসচেতনতামূলক কার্যক্রমে ওকে বক্তব্য রাখতে হয়েছে। তার উপর রোগীদের চিকিৎসা দেওয়াসহ আরও টুকটাক কাজে ভীষণ ব্যস্ত সে। নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। একবার ফোন করে রক্তজবার খোঁজটা অবধি নিতে পারল না। রাগে, দুঃখে নিজের কেবিনে এসেই হোয়াইট এপ্রনটা ছুটে ফেলল সোফার উপর। মাঝে মধ্যে মনে হয় ডাক্তার না হয়ে রিকশাওয়ালা হলে ভালো ছিল। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছে করলে রিকশা করে বাড়ি চলে যেতে পারত, টুকটুকে বউটার দেখাশোনা করতে পারত। সেখানে কোনো নিয়ম মানতে হতো না, যখন ইচ্ছা রুহিকে আগলে ধরে বসে থাকত। এসির টেম্পারেচার বাড়িয়ে ক্লান্ত শরীরটা চেয়ারে হেলিয়ে দিতেই ফোন বেজে উঠল। চোখ দুটো নিবন্ধ রেখেই হাতড়ে হাতড়ে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করল। কানে ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল, কে বলছেন? ওপাশ থেকে সুধাময়ী রক্তজবার কণ্ঠ শুনতে পেয়েই এক নিমিষে 15 বছরের কিশোর আবেগ গ্রাস করল ওকে। বলল, তুমি জানো আজ সারাদিন কত খাটুনি গিয়েছে আমার? শুধু মনে হচ্ছিল একটাবার তোমার কণ্ঠ শুনতে পেলে সব খাটুনির কষ্ট ভুলে যেতাম। এখন শুনলাম আর মনে হচ্ছে তুমি আমার পাশেই আছো। রুহি বিব্রত হয়ে বলল, তো কান্নাকাটির কি হলো? কাঁদছি না তো। আপনার কণ্ঠ কান্না কান্না শোনাচ্ছে। ওফ, এটা কান্না কান্না কণ্ঠ নয়। এটা হচ্ছে আবেগ। যে আবেগে মিশে আছে তোমাকে না দেখার এক বুক কষ্ট, যন্ত্রণা।
এত কষ্টিত হওয়ার কিছু হয়নি। সারাদিন তেমন কিছুই করেননি আমি জানি। সো কিপ। তুমি মজা করছো? না। বুঝি আমি। রুহি ওকে চমকানোর জন্য বলল, আমাদের বিয়ে তো 15 দিন পর, জানেন তো। কিন্তু বিভোর চমকাল না। হাসি হাসি কণ্ঠে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? বাজে, খুব বাজে। বিভোর মৃদু হেসে বলল, আর কতকাল থাকিবে দূরে? আসতে হবে আমারই বুকে। বিভোরের কথা শুনে একরাশ লজ্জা নিয়ে ফোন কাটল রুহি। মুখে লজ্জামিশ্রিত আভা ছড়িয়ে পড়ল। আহা, রং লেগেছে বুঝি চারপাশের প্রকৃতিতে। হ্যাঁ, অবশেষে সবকিছু রুহির হতে চলেছে। হ্যাঁ, পৃথিবী, তার ভালোবাসার মানুষটা তার হতে চলেছে। এত সুখকে কোথায় বন্দি করে রাখবে সে? কিন্তু সুখকে কি আদৌ বন্দি করা যায়? রৌদ্রপ্রজ্জ্বল মিষ্টি বিকেল, প্রকৃতিতে মৃদু শীতের আমেজ, বাতাসে কেমন মিষ্টি ঘ্রাণ, বাসা ভর্তি মেহমান। তার মাঝে সেজেগুজে বসে আছে রুহি। আজ ওর গায়ে হলুদ। কাঁচা হলুদ শাড়ি আর ফুলের গয়নার ওকে দারুণ দেখাচ্ছে। শরীর দুর্বল বলে তাড়াহুড়ো করেই অনুষ্ঠানটা শেষ করা হলো। ছবিটবি তুলে যা যা নিয়মটিয়ম পালন করার সেসবই করা হলো। যদিও রুহি চায়নি এসব করতে, কিন্তু সবাই বলল এই মুহূর্তগুলো খুব আনন্দের, তাই না? স্মৃতি হিসেবে রেখে দিতে সমস্যাটা কি? এরকম বিভিন্ন কথা শুনে রুহিকে বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। রাত 2টোর সময় ফ্রেশ হয়ে বিছানায় গা লাগাতেই ইভা এসে ওর ফোনটা হাতে দিয়ে ধমকে বলল, তোর ফোন বন্ধ দেখে তোর বর আমাকে ফোন দিয়ে জ্বালাতন করছে। বেচারাকে ঠান্ডা কর। আমি গেলাম। রুহি ক্লান্ত গলায় বলল, হ্যালো। বলো। আমি কি বলবো? আপনি ফোন দিয়েছেন, আপনি বলুন। ভালোবাসি, এটা বলতেই ফোন করেছেন? ভালোবাসি টু। রাখেন এবার। ওয়েট। আর কিছু বলবে না? আর কি বলবো? এই যে, হলুদ কেমন কাটল? ভালো আছি কি না, কি করছি এসব? রুহি হেসে উঠল, বলল, ঠিক আছে। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেই ফেলি, তা ডাক্তার সাহেব, আপনার হলুদ কেমন কাটল? বিভোর ক্ষীণ কণ্ঠে বলল, মোটামুটি। আমাকে সবাই হলুদ ভূত বানিয়ে দিয়েছে। আর জানো, আমার চশমা ভেঙে দিয়েছে। কিছুই তো এখন দেখতে পাচ্ছি না। রুহি ঠোঁট টিপে হাসল, বলল, শেষমেশ বিয়ে করব কানা ডাক্তার? নো ওয়ে। বিভোর হুমকি দেওয়া গলায় বলল, কানা হই ল্যাংড়া হই, বিয়ে আমি তোমাকেই করব। করব কেন বলছি, করেই তো বসে আছি। চাইলেও দূরে যেতে পারবে না। এহহ, শখ কত রে! ইস, কি চমৎকার কণ্ঠ আমার বউটার। তা বউ, আপনার শরীর কেমন এখন? ভালোই। খেয়েছেন তো? সেরেছে। এবার কি উত্তর দিবে? হলুদের নিয়মনীতি পালন আর ফ্রুট কেকটেক খেয়ে তো ওর পেট ভরে গিয়েছে। নাদিরা, ইভার অনেক জোরাজুরি সত্ত্বেও এক লোকমা ভাত সে মুখে দেয়নি। এটা জানতে পারলে বিভোর এখন রেগে আগুন হয়ে যাবে। না, জানতে দেওয়া চলবে না। আবার মিথ্যা বলতেও খারাপ লাগছে। রুহি অনেক কষ্টে মিনমিন করে বলল, বিভোর গম্ভীর গলায় প্রশ্ন করল, কি খেয়েছেন? আর আনসার দিতে এত লেট হচ্ছে কেন? খেয়েছি ভাত মাছ। তাই? সত্যি তো? হ্যাঁ। মিথ্যা বলবো কেন? বিভোর এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দিল। রুহি কেঁপে উঠল। বিভোরের রাগী কণ্ঠ যেন সামনে পেলে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। বলছে, আমাকে বোকা ভাবো তুমি? ইভা আমাকে সব বলেছে।
আর তুমি আমার সাথে মিথ্যা বলো আমার সাথে? পিচ্চিকালে তোমাকে বিয়ে করেছি, তোমার হাবভাব কথার ধরন আর গলার স্বর শুনেই আমি এখন সব বুঝতে পারি। নিজেকে খুব চালাক ভাবো তাই না? আমি একজন ডাক্তার। আর তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। এই 10 দিনে যে 2 কেজি ওয়েট কমিয়েছেন সেটাও জানি। গলার হাড় ভেসে উঠেছে, হাতের রগ দেখা যায়, সেদিনের দুর্ঘটনার পরেও আপনি সচেতন হননি। শিক্ষা হয়নি এখনো? নাকি কানের নিচে কয়েকটা দিলে শিক্ষা হবে? রুহি চুপ, চোখে পানি। বিভোর ফোনের ওপাশ থেকেই বুঝতে পারছে, কিন্তু ওর প্রচুর রাগ হচ্ছে। রক্তজবা সবসময় এরকম করে। ও কি জানে না ওর কিছু হলে বিভোর বাঁচতে পারবে না, মরে যাবে? জানে না মেয়েটা এত বয়স হলে কি হবে, বাচ্চামো যায়নি এখনো। এই বয়সে কি ওকে মেরে মেরে খাওয়াতে হবে নাকি? চেহারার কি হাল হয়েছে এই কদিনে। বিভোরের কথা না ভাবুক, অন্তত নিজের কথাটা তো ভাববে। খাওয়া দাওয়া যদি ঠিক সময় না করে তাহলে চলবে কিভাবে? কোনো উত্তর না পেয়ে বিভোর ধমকের সুরে বলল, মুখে কথার বুলি ফুটছে না এখন? বোবার মতো চুপ করে আছেন কেন? নাকি আমি এসে খাইয়ে দিব? তখন কিন্তু এমন টাইট দিব সারা জীবনেও ভুলবে না না খেয়ে থাকার কথা, বুঝলে? এবারও উত্তর না পেয়ে বিভোর খ্যাপাটে গলায় বলে উঠল, ওকে, জাস্ট ওয়েট এন্ড সি মিসেস চৌধুরী। চাপকিয়ে দাঁত ফালিয়ে যদি না খাওয়াতে পারি তবে আমিও বিভোর না। আসছি আমি। রুহি অবাক হয়ে বলল, আসছি মানে? কোথায়? আপনার কাছে। ঘাড় ধরে খাওয়াবো, মজা বুঝবেন তখন। রুহি চমকে উঠল। বিয়ের আগের দিন এরকম কাণ্ড করলে আত্মীয় স্বজনরা সবাই হাসাহাসি করবে। কি বিশ্রী কাণ্ড। রুহি বলল, আসবেন কিভাবে? আপনার তো চশমা ভেঙে গেছে, প্রবলেম হবে না। আমি পারব। রুহি তাড়াহুড়ো করে বলে উঠল, বলছিলাম কি আপনার আসার দরকার নেই। কেন? আমি খেয়ে নিচ্ছি। তাই? তা কি খাবেন? একটা কলা আর রুটি? আবারও ধরা পড়ে গেল রুহি। মিনমিন করে বলল, না না, ভাত খাব। বিভোর নিজেকে সামলিয়ে গম্ভীর গলায় বলল, আমি প্রুফ পাব কিভাবে? রুহি হতাশ কণ্ঠে বলল, ভিডিও কল দিন। দেখাচ্ছি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিভোর। মেয়েটার এসব খামখেয়ালিপনা ওর একদম ভালো লাগে না। ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল দিল। বিভোরের রাগের কথা মাথায় রেখে রুহির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পেট ভর্তি হাবিজাবি খাবারে এখন আবার ভাত। ওফ, কি যন্ত্রণা। ডাক্তার বরের খাদ্য নিয়ে এই অত্যাচার সইবার চেয়ে দিনমজুরের বউ হওয়া অনেক ভালো ছিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 2:30 বাজে। রুহি পা টিপে টিপে ঘর থেকে বেরুল। ইভার ঘরের আলাও ঝালানো। অন্য সব ঘরে আলো নেই, সবাই ঘুমাচ্ছে। রান্নাঘরে পা বাড়াল। ফ্রিজ থেকে খাবার বের করে চুলায় গরম বসাল। গরম তরকারি আর ভাত প্লেটে নিয়ে সব গুছিয়ে নিজের ঘরে চলে গেল। ফোনটা বিছানার উপর রাখা, ভাইব্রেট করছে। রুহি খাবারগুলো নিয়ে বসল। কল রিসিভ করতেই বিভোরের চেহারা দৃশ্যমান হল। ওর চোখমুখ ফোলা ফোলা, ফর্সা গালে লালচে আভা। সদ্য ঘুম থেকে জাগা আদুরে বেড়ালের মতো লাগছে ওকে। রুহিকে বলল, খাবার রেডি? আমি দেখব। হুম বলেই খাবারের আইটেম সব দেখালো। অনিচ্ছা সত্ত্বেও সব খেতে হল। বিভোর বালিশে হেলান দিয়ে বুকের ওপর ল্যাপটপটা রেখে মেয়েটার খাওয়া দেখছে। বাচ্চাদের মতো ছোট লোকমা দিতে দেখে ঘর কাঁপিয়ে হেসে উঠল। রুহি খাওয়া থামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু না, খাও।
আমার খাওয়া দেখে হাসছেন তাই না? বিভোর মুচকি হেসে বলে, হুম, বাচ্চা একটা। আমার বউ যে বোঝাই যায় না। আচ্ছা, আমাদের বেবিরাও কি তোমার মতোই হবে? এমন বাচ্চা বাচ্চা টাইপ স্বভাব আজীবন থাকবে, এরকম কোনো বেবি হওয়ার চান্স আছে কি? রুহির চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বিষম খেল। কাশি থামাতে পানির গ্লাস তুলে ঢকঢক করে খেল। বিভোর আহত চোখে ওর দিকে তাকিয়ে রইল। বলল, দুঃখিত বউ। রুহি রাগ এবং লজ্জামিশ্রিত কণ্ঠে বলে উঠল, শুভ রাত। ঘুমান। ফোন রেখে খাবার দাবার গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ রাত তখন। নিশুতি প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে। আজ রাতটাই নিজের এই ঘরটাতে ঘুমাবে, এরপর হয়ে যাবে অন্য বাড়ির বউ। পার্মানেন্ট থাকার ব্যবস্থা হবে বিভোরের বাড়িতে। প্রিয় এই বিছানার কথা ভেবেই ওর চোখে জল এলো। যদিও মাঝে মধ্যে আসা হবে। নাদিরা একা হয়ে যাওয়ায় ইভা নিজের কাছে নিয়ে যাবে, ইচ্ছে হলে বিভোরের বাসায়ও যাবে। ওর তো নিজের খালাই হয়। এদিক দিয়ে স্বস্তি পেল রুহি। কাল অনেক ধকল যাবে, তাই দ্রুত ঘুমানোর চেষ্টা করল। সারা বাড়িতে সাজ সাজ রব। বিভিন্ন অর্কিড আর গোলাপ দিয়ে সাজানো বিভোরদের বাড়ি। সব ফুল বাবর চৌধুরীর বাগানের আর অর্কিডগুলো অর্ডারের। মালি রতনের মন খারাপ। সে গেইটের কাছে ফুলগুলো ককশিটের ভেতর গেঁথে দিচ্ছে। বাবর চৌধুরী ওর মুখ ফোলানো দেখে জিজ্ঞেস করলেন, কি রে, মন খারাপ? রতন মাথা দুলিয়ে বলল, যে স্যার, আম্মারে কইয়া আসলাম আমারও বিয়া ঠিক করতে। বাহ, ভালো তো। যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই ভালো। রতন হতাশ হয়ে বলল, হু, তুই কিন্তু রেডি থাকিস সময়মত। বরযাত্রী যেতে হবে। আমি যামু না। ধমকে উঠলেন বাবর চৌধুরী। আমার বাড়ির একটা লোকও বাদ যাবে না, সবাইকে যেতে হবে। নইলে খুব খারাপ হবে। আর কোনো কথা শুনতে চাই না। বিভোরের চশমা এনেছিলি? রতন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর পকেট থেকে বিভোরের চশমাটা হাতে দিয়ে বলে, বিয়ার দিনও কি চশমা পরব? মাইনসে কানা জামাই বলবো। বাবর চৌধুরী বিরক্ত গলায় বললেন, বললে বলুক। ছেলে তো এটা ছাড়া ক্লিয়ার করে কিছু দেখতে পারে না, বউ দেখবে কিভাবে? ওর তো অধিকার আছে ওর বউ দেখার। আচ্ছা, তুই কাজ সেরে রেডি হ। আমি ওকে এটা দিয়ে আসি। বলতে বলতে উনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। নাসিমা আর কয়েকজন মহিলা রান্নাঘরে সব গুছিয়ে রাখছেন। বাবুর্চিদের সব বুঝিয়ে দিচ্ছেন। বাবর চৌধুরী নাসিমাকে ডেকে কিছু জরুরি কথা শেষ করে বিভোরের ঘরের দিকে গেলেন। ও তখন সদ্য গোসল সেরে টাওয়াল পরে বসে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। বাবর চৌধুরী ঘরে ঢুকে ধমকে উঠলেন। বিভোর চমকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোর মাথা। তুই কি খালি গায়ে টাওয়াল পরে বিয়ের পিঁড়িতে বসবি? আমি কি তা বলেছি? ওর হাতে চশমাটা দিয়ে উনি ঠোঁটে হাসি এঁকে বললেন, তুই বরং এভাবেই যা। টাওয়াল পরে বিয়েতে বসবি, আমি তোর ফটো তুলে পোস্ট করব। সবাই দেখবে তোর সিক্স প্যাকওয়ালা বডি। মুহূর্তেই ভাইরাল বনে যাবি। বল, আইডিয়াটা কেমন? বিভোর চশমাটা পরে নিল। বাবার কথা শুনে ভ্রু কুঁচকে বলল, আইডিয়া মন্দ নয়, তবে তুমি যদি এভাবে পুত্রের বিয়ে খেতে যাও, তাহলে আমিও যেতে রাজি। বাপ ছেলে মিলে ইতিহাস সৃষ্টি করব। অবশ্য আমার বউ লজ্জায় তখন নীল হয়ে যাবে। আর তোমার এই উটকো আইডিয়া ইউজ করে হাজবেন্ড হয়ে আমি ওকে নীল রঙা বউ বানাতে পারি না, তাই না? ছেলের বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন বাবর চৌধুরী।
তারপর মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে যাবার আগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, অতি দ্রুতই নাতিনাতনির মুখ দেখতে চাই, নইলে চাপকিয়ে তোর দাঁত ফালিয়ে বাড়ি থেকে বের দিব। অবশ্য এসবে আমার মেয়ের দোষ থাকবে না আমি জানি, তাই কখনো ওর উপর কোনো দোষ কখনো চাপানোর চেষ্টা করবি না। যা গরু, এবার রেডি হয়ে নে। বিভোর ঘোলাটে দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকল। ওর বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা আরম্ভ হয়েছে। সারা বাড়িতে হইচই। নাদিরা, ইভা এদিক ওদিক ছুটাছুটি করছেন। সবাই ব্যস্ত। রুহিকে সাজিয়ে দিয়ে পার্লারের মেয়েরা ওর কয়েকটা শ্যুট নিল। আত্মীয় স্বজনরা বিভিন্ন কথাবার্তা বলে হাসাহাসি করছে। লজ্জায় মাঝে মধ্যে রুহি নুয়ে যাচ্ছে। অফ হোয়াইট রঙের শাড়ি, সোনার গহনা আর ব্রাইডাল সাজে ওকে খুবই সুন্দর দেখাচ্ছে। একসময় বর এলো। রুহির সাথে মিল রেখে বিভোরের পরনেও অফ হোয়াইট শেরওয়ানি, চোখে মাঝারি পাওয়ারের চশমা। পেছনে বাবর চৌধুরী আর নাসিমাকেও দেখা যাচ্ছে। বরযাত্রীদের মাঝে রতনকেও দেখা যাচ্ছে, খুবই পরিচ্ছন্ন পোশাক ওর, নীল রঙের সানগ্লাস চোখে। রুহিকে ইভা আর কয়েকটা মেয়ে নিয়ে এলো। বিভোর ওর রক্তজবার দিকে হা করে তাকিয়ে আছে। এত সুন্দর দেখাচ্ছে কেন ওর জবাটাকে? হাও কি? রুহিকে ওর পাশের চেয়ারে বসানো হলো। এভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি লজ্জা পেয়ে গেল। তার ডাক্তারবাবুকে রাজপুত্রের চেয়ে কম কিছু লাগছে না। লোকটা এত ফর্সা কেন? আর বিয়ের দিন অন্তত চশমাটা না পরাই ভালো ছিল। অবশ্য এতেই ওকে দারুণ লাগছে। চারদিক থেকে হাততালি আর ফটোশ্যুটের শব্দ কানে আসছে। বিভোরের ধ্যান কাটতেই সবার আগে জিজ্ঞেস করল, খেয়েছ? রুহি এই সময়ে এ কথা বলায় অবাক হয়ে গেল। বলল, না। না মানে? খাইনি। বিভোর রাগী গলায় বলল, না খাইয়েই পাঠিয়ে দিল? ওরা জানে না তুমি অসুস্থ? ওফ, এখন কি খাবার সময় নাকি? অদ্ভুত তো। রুহি মুখ ফুলিয়ে বসে রইল। খাবারের কথা শুনতে ওর প্রচণ্ড বিরক্ত লাগছে। বিয়ের সময় কেউ কি এই কথা বলে? আর শ্বশুরবাড়িতে নিয়ে গেলে না জানি এই চাশমিশ ডাক্তার ওকে খাইয়ে খাইয়ে মেরাই ফেলবে। বাবর চৌধুরী আর নাসিমা রুহির কাছে এলেন। হাসিমুখে জিজ্ঞেস করলেন, ভালো লাগছে তো? নাকি শরীর দুর্বল? না না, আমি ঠিক আছি। আর কিছুক্ষণ অপেক্ষা করো, বেশি দেরি করব না। ঘরের মেয়ে এবার ঘরেই ফিরে যাবে। বাবর চৌধুরীর কথায় আলতো হাসল রুহি। তারপর রতন, দারোয়ান একে একে সবাই এসে শুভেচ্ছা জানিয়ে গেল। ছবিটবি তোলা শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হল। অতঃপর ধীরে সুস্থে খুব ভালোভাবেই ওদের বিয়ের কার্য সম্পন্ন হল। বিভোর সবার মাঝখানেই চেঁচিয়ে বলে উঠল, আব্বু, আমার একটা বউ আছে। ওর কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। বিদায়ের সময় রুহিকে নানান উপদেশ দিল নাদিরা। রুহি কেঁদে ফেলল। বিভোর বলল, কাদার কি আছে? বাবর চৌধুরীর চোখেও পানি। ছেলেকে ধমকে বললেন, তুই কি মেয়ে? তুই হলি গরু। তুই মেয়ে আর মায়ের কষ্ট বুঝবি না, তাই চুপ থাক। বিভোর মুখ কালো করে বলল, তুমি কি বোঝ? একদম চুপ। সিরিয়াস মোমেন্টে আমার মেজাজ খারাপ করাবি না, এখানেই রেখে যাব বলে দিলাম। সবাই চুপ। এবার গাড়িতে উঠার পালা। রুহি একবার তার প্রিয় মানুষগুলো আর বাড়িটার দিকে তাকাল। নীরবকেও দেখতে পেল ভিড়ের মাঝে। হাত নাড়িয়ে হাসিমুখে বিদায় দিল। এই সাদাসিধা দোতলা বাড়িটা, গেইটের কাছে বাগানবিলাস আর লনের শত শত ফুলেরা সবাই রুহির যেন কত আপন। নিজের আত্মীয় পরিজন কেউ আজ পাশে নেই।
অথচ একদল অচেনা অজানা মানুষ ওকে কতটা ভালোবাসে, নিজেদের মধ্যে ওর একটা অবস্থান তৈরি করে দিয়েছে। বাবা মায়ের কথা মনে হতেই ভেতরটা মুচড়ে উঠল। 10-10টা বছর আগে ওরা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে। ওরা থাকলে আজ কতটা খুশি হতো বলার বাইরে। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে কাঁদতে, আহারে ওর মা রূপসা কত কষ্ট পেয়েছিল বিয়ের পর, সুখে পড়ার পরে সেটা আর টিকল না। রুহি এক বুক কষ্ট আর নতুন জীবনের স্বাদ নিতে আজ অন্য একটা ঘরে চলে যাচ্ছে। জানে না কতটুকু দিয়ে সবাইকে আগলে রাখতে পারবে। তবে বিভোরের বাবা মা যে ওকে প্রচণ্ড ভালোবাসে সেটা ওদের চেহারা দেখলেই বোঝা যায়। বিভোর রুহির হাত শক্ত করে ধরে রেখেছে নিজের মুঠোয়। এই একটা মানুষ যাকে সে কিশোরী বয়স থেকে মনে প্রাণে ভালোবাসে। তখন এক ক্লান্ত সন্ধে, রাস্তাঘাটে তেমন গাড়ি নেই। খুব দ্রুতই পৌঁছে গেল বিভোরদের বাড়িতে। নাসিমা বরণ করল ওদের। নতুন সংসারে পা রাখতেই রুহির মনে হচ্ছে এটা এখন থেকে ওর সংসার। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিল। বয়স্ক মহিলারা বিভিন্ন ধরনের কথা বলল, কিভাবে সবার সাথে চলতে হয় সবকিছু। নাসিমা বললেন, আমার মেয়েকে এসব শেখাতে হবে না, সবই জানে ও। একজন বলল, তবুও বলে রাখলাম, শ্বশুর শাশুড়িকে আজকাল ছেলের বউয়েরা দেখতেই পারে না। আরেকজন ফোড়ন কাটল, প্রথম কদিন সব বউই ভালো, ধীরে ধীরে আসল রূপ দেখা যায়। সুন্দরী বউ থাকলে ছেলেরাও বাপমা ভুলে বউয়ের আঁচল ধরে বসে থাকে। ফ্রেশ হয়ে এসেই বাবর চৌধুরী কথাটা শুনতে পেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার গরুটা এত বছর হয়েছে বিয়ে করেছে, বুঝলেন? কোনোদিন মনে হয়েছে ও বউয়ের জন্য পাগল? বউ তো সুন্দরী। না দেখিনি। আপনার ছেলে তো লুকিয়ে রেখেছিল বউকে। লুকিয়ে রাখেনি, সে অনেক কথা আস্তে ধীরে জানতে পারবে। বলি কি আমার মেয়েটা ওমন নয়। তাই ওকে প্লিজ এসব বলো না। বেচারি বিব্রতবোধ করছে। এসব জানা তো দরকার। আমাদেরই তো শিখাতে হবে। ভুল করলে শিখাবে 100 বার। এখন ছেড়ে দাও, বেচারি ভাববে কি আমাদের। রুহি ক্ষীণকণ্ঠে আলতো হেসে বলল, আমি কিছু মনে করিনি। আমাদের গ্রামে তো নতুন বউদেরকে আরো বেশি করে সব বলা হয়, যাতে সেসব মেনে চলে। নাসিমা বললেন, আচ্ছা থাক, সবাই ফ্রেশ হয়ে নাও। রুহিমা আমার সাথে এসো। জি আম্মু। রজনীগন্ধার উষ্ণ সুবাসে চারদিকে মাদকতা ছড়িয়ে পড়েছে। একটা শুভ্র সাদা শাড়িতে বাসর ঘরে বসে আছে রুহি। মুখে কোনো প্রসাধন না থাকা সত্ত্বেও ওকে দেখতে ভীষণ মায়াবী লাগছে। লম্বা চুলগুলো খোপা করা, সেই খোপায় বেলিফুলের মালা জড়ানো। ঘরটাতে রুহি ছাড়া কেউ নেই। ওকে বসিয়ে দিয়ে সবাই চলে গিয়েছে। আসার পর বিভোরকে একবারও দেখেনি ও। ঘড়ির কাঁটা 12টায় পৌঁছতেই ঘরে এলো বিভোর। দরজা লাগানোর শব্দে রুহি চমকে উঠল। বিভোরের গায়ে সাদা পাঞ্জাবি। কি চমৎকার দেখাচ্ছে ওর ডাক্তারবাবুকে। সোজা ওর কাছে এসে জিজ্ঞেস করল, খাওয়া হয়েছে? রুহি বিরক্ত গলায় বলল, হুম। আম্মু বলল ভালো করে খাওনি, তাই এটা পাঠিয়েছে। রুহি অবাক হয়ে বলল, এটা কি? স্যুপ। চলো হা করো, আমি খাইয়ে দিই। রুহি মনে মনে ভাবল 2 প্লেট বিরিয়ানি খাওয়ানোর পরেও কিভাবে ও খায়নি। হাউ। বিভোরের ধমক শোনার ইচ্ছে নেই বিধায় চুপচাপ খেয়ে নিল। অর্ধেকটা শেষ করে বলল, আর না প্লিজ, আমি এবার মরেই যাব। আর জোর করল না বিভোর। হাফ ছেড়ে বাঁচল রুহি। হাত মুখ ধুয়ে সবকিছু গুছিয়ে বিভোর রুহির দিকে তাকাল। আরে, রুহানিকে শুভ্র শাড়িতে পরীদের মতো দেখাচ্ছে, ডানা থাকলেই চলত।
রুহি বলল, কি? কিছু না। ঘুম পেয়েছে? না, আপনার? উহু, আমার ঘুমাতে দেরি হয়। মানে অভ্যাস নেই আর কি, প্রতি রাতেই কাজ করি যে। ওহহ। এভাবেই বিভিন্ন কথা বলে গল্প করতে থাকে দুজন। এক পর্যায়ে রুহি খেয়াল করল বিভোর ওকে রুহানি বলেই ডাকছে। তাই জিজ্ঞেস করল, আপনি আমাকে রুহানি ডাকছেন? হু। কেন? আপনি তো আমার নাম ধরে ডাকেন না। ডাকলাম আর কি। আপনি আমায় রক্তজবা বলেই ডাকুন। মনে আছে আমাদের বিয়ের পর গ্রাম থেকে ফেরার পথে আপনি কতগুলো ফুল দিয়ে আমার খোপা সাজিয়ে দিয়েছিলেন? অদ্ভুত। বিভোর উঠে রুহির খোপা খুলে দিতেই পিঠ ভাসিয়ে এলো, চুল ছড়িয়ে পড়ল। হেসে বলল, আজও সাজিয়ে দেব। রুহির চুলে কোথা থেকে নিয়ে আসা কয়েকটা জবাফুল লাগিয়ে দিয়ে বলল, আহা, দারুণ। বুঝলাম। রক্তজবা বলে ডাকবেন না? বিভোর রুহির জোড়াজুড়িতে একসময় বলতে বাধ্য হল যে কেন এই নামে সে আর ডাকে না। রুহি হেসে ফেলল ওর বোকা কানকীর্তিতে। আচমকাই বিভোর রুহির কোলে মাথা রাখল। কোনো এক অপরাধবোধ তার চোখে মুখে ফুটে ওঠে। গাল বেয়ে নামে অশ্রু। অন্যরকম কণ্ঠে বলে ওঠে, অনেক আগে থেকেই তুমি শুধু আমার। শুধু আমি তোমাকে কাছে টেনে নিইনি। আমাকে ক্ষমা করে দিও, অনেক কষ্ট পেয়েছ এতদিন, তাই না? এখনো এসব মনে পড়লে নিজের প্রতি রাগ হয় আমার। ক্ষমা করে দিয়েছ তো মন থেকে আমায়? সিঁড়ি থেকে পড়ে গিয়ে তুমি তো আমাকে পাগলই বানিয়ে দিয়েছিলে। বলো, আর কখনো ছেড়ে যাবে না? বলো রক্তজবা। রুহি মাথা নাড়ায়। বিভোর আলতো করে হাসল। রুহির লাল হওয়া গাল দুটো টেনে দিয়ে মৃদু স্বরে বলল, এই রক্তজবার লাল নাকটাকে আমায় দিয়ে দাও। ওর হৃদয়টাও, চোখ মুখ, হাত পা সবকিছু। আমি সারা জীবন আগলে রাখব রক্তজবাটাকে। কি দেবে তো? এমন মর্মস্পর্শী আবেদন আর এত আকুলতামাখা কণ্ঠ শুনে অজান্তেই রুহির বুকে তোলপাড় শুরু করল। দুচোখে নেমে এলো এক সমুদ্র অশ্রুধারা। বিভোর অপলক নেত্রে পর্যবেক্ষণ করছে তার রক্তজবাকে। দীর্ঘক্ষণ নীরবেই কেটে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিভোর গম্ভীর অসহায় চোখে তাকাল রুহির দিকে। নির্বিকার নয়নে চেয়ে থেকে বলে, রক্তজবা তোমাকে আমার করে নিতে দেবে? চিরদিনের জন্য? চিরকালের জন্য? নোনা জলে সিক্ত রুহির গাল। বিভোর তা মুছে দিল। কোনো মানুষের কথায় এত প্রাণশক্তি থাকতে পারে? এত গভীর হয় কোনো আবেদন? রুহির মনে বহুদিনের এক অতৃপ্ত তৃষ্ণা শীতল হয়ে রোমাঞ্চিত হয়ে ওঠে। বিভোর ওর রক্তজবাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আজ আর কোনো বাধা নেই। নেই কোনো অভিযোগ, অভিমান। এক নিদারুণ স্নিগ্ধ নীরবতা। দুটো হৃদয়ের এক হওয়ার সময়ে। রুহির গলায় আলতো চুমু দেয়, ঠোঁট ছোঁয়ায় রুহির অধরজোড়ায়। চারদিকে তখন নেমে আসে ঝাপসা আধার। কোথা থেকে যেন ভেসে আসে সুললিত মায়াময় সুরের মূর্ছনা। সেই সুর যেন রুহির খুব চেনা, বারবার প্রতিধ্বনিত হতে হতে শূন্যে মিলিয়ে যায়। কানে বাজে বাতাসের গান। অদৃশ্য ইঙ্গিত সকল সংশয় দূর করে বিভোরকে বুঝিয়ে দিল ওর রক্তজবা শুধুই তার। পুরোটাই তার। অসমাপ্ত সমাপ্ত।